দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আরো বারো। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, ধর্মীয় মেরুকরণের ভোটে হেরেছেন তিনি। ডোমকল ব্লক কংগ্রেসের ডাকে কর্মী সভায় এসে বললেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, বিজেপি তৃণমূল এক, রাজ্যে বিজেপির প্রতিদ্বন্দ্বী তৃণমূল নয়, আদতে কংগ্রেসই, এমনটাই দাবি করলেন অধীর রঞ্জন চৌধুরী। রাজ্যে বিজেপির প্রতিদ্বন্দ্বী তৃণমূল নয়, আদতে কংগ্রেস, এমনটাই দাবি তুললেন অধীর রঞ্জন চৌধুরী। মুর্শিদাবাদে একটি সভা থেকে কংগ্রেসের ডাকে কর্মী সভায় এসে এমনটাই বললেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বিজেপি তৃণমূল এক, রাজ্যে বিজেপির প্রতিদ্বন্দ্বী তৃণমূল নয়, আদতে কংগ্রেসই, এমনটাই দাবি করলেন অধীর রঞ্জন চৌধুরী। রাকিবুল ইসলাম প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রাকিবুল, অধীর রঞ্জন চৌধুরী ঠিক কোন পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করলেন তিনি? দেখো, যে গত লোকসভা নির্বাচন গিয়েছে, সেই লোকসভা নির্বাচনেই কিন্তু হার হয়েছে এই প্রদেশ কংগ্রেস প্রাক্তন নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনার কিন্তু হার হয়েছে এই বহরমপুর লোকসভা কেন্দ্রে। তারপরেই কিন্তু তিনি যেটা বক্তব্য রেখেছিলেন যে ধর্মীয় মেরুকরণেই কিন্তু তার হার হয়েছে, এমনটাই কিন্তু তিনি প্রথমেই জানিয়েছিলেন। ফের কাল আরেকবার ডোমকল ব্লক কংগ্রেসের যে কর্মী সম্মেলন ছিল, সেই কর্মী সম্মেলনে এসে কিন্তু তিনি জানালেন যে এই ধর্মীয় মেরুকরণের কারণেই কিন্তু তার হার হয়েছে এবং বিজেপি এবং কংগ্রেস তারা দুজনেই কিন্তু উভয় একই রাজনীতি করছে, সেটা হচ্ছে ধর্মীয় বিভাজনের রাজনীতি। আর তাতেই কিন্তু চাপে পড়ছে বারবার কংগ্রেস, কেননা বিজেপি মনে করছে যে হিন্দু মানেই হচ্ছে তার ভোট, আর তৃণমূল মনে করছে মুসলিম মানেই হচ্ছে তার ভোট। এমনটাই বিভাজনে কিন্তু তারা চাপে পড়ছে কংগ্রেস, এবং ধর্মীয় মেরুকরণের কারণেই তার হার হয়েছে। এবং এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু তারা এই মুর্শিদাবাদের মাটিকে আবারও ফিরাতে কিন্তু হাল ধরছেন এবং মাঠে নেমেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি যেটা জানাচ্ছেন যে আগামী দিনে, অর্থাৎ আগামী যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই বিধানসভা নির্বাচনে কিন্তু কংগ্রেসের মাটি কংগ্রেস ফিরে পাবে এবং বিভিন্ন জায়গায় লড়াই চলবে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সঙ্গে কোনো সমঝোতা হবে না, এমনটা কিন্তু সাফ তিনি আবারও জানিয়ে দিয়েছেন। যদিও তিনি সিপিএম এর ব্যাপারে, অর্থাৎ সিপিএম কংগ্রেসের যে জোট, সেই জোট প্রসঙ্গে তিনি বলেছেন বর্তমানে তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি নন, সেই ব্যাপারে তিনি মন্তব্য করবেন না। তবে সিপিএম তৃণমূলের সঙ্গে যে সমঝোতা নেই, কেননা এই বিজেপি এবং এই তৃণমূল একই দল, অর্থাৎ এরা কিন্তু বিভাজনের রাজনীতি এবং ধর্মীয় মেরুকরণের রাজনীতির খেলা খেলছে, সেটা প্রকাশ্যে আবারও তিনি কিন্তু ডোমকলের যে কর্মী সম্মেলন। একদমই রাকিবুল, তুমি সঙ্গে থাকো। ডোমকলের কর্মী সভা থেকে ঠিক কি বলেছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী, শোনাবো আপনাদের। এই বিজেপি এবং তৃণমূলের ধর্মীয় মেরুকরণকে শেষ করতে কি নতুন পদক্ষেপ গ্রহণ করছে? নতুন পদক্ষেপ কিছু না, মানুষ ধীরে ধীরে সতর্ক হবে। কারণ বিজেপি আর তৃণমূলের উদ্দেশ্য এক, স্বার্থ এক, লক্ষ্য এক। উভয়ের লক্ষ্য কংগ্রেসকে দুর্বল করা, উভয়ের লক্ষ্য কংগ্রেসকে দুর্বল করে নিজেদের ভোট ব্যাংক বাড়ানো। তাই বিজেপির লক্ষ্য টিএমসির লক্ষ্য সম্পূর্ণভাবে এক লক্ষ্য। আর বিজেপি কখনো মনে করে না যে টিএমসি তাদের প্রতিপক্ষ, বিজেপি মনে করে কংগ্রেস তাদের প্রতিপক্ষ। তাই টিএমসি দু চারটে ভোট কম পেলো আর বেশি পেলো, তাতে বিজেপি কিছু যায় আসে না। এটা কিন্তু ভারতবর্ষের মানুষ, এই বাংলার মানুষকে এটা বুঝতে হবে। রাকিবুল রয়েছেন আমাদের সঙ্গে। রাকিবুল, যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে ধর্মীয় মেরুকরণের জেরেই হার হয়েছে বিজেপির, এই জায়গা থেকে অধীর রঞ্জন চৌধুরীর যে বক্তব্য, বিজেপি নেতৃত্ব, স্থানীয় বিজেপি নেতৃত্ব, জেলা বিজেপি নেতৃত্ব, তারা কি বলছেন এ বিষয়ে? দেখো, এই যে অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল এবং বিজেপি গুরুত্ব দিতে নারাজ, যদিও তাদের বক্তব্য যে এই ধরনের ভরাডুবির পরে, যেহেতু একদিকে যেমন এই রাজ্যের বিধানসভায় নির্বাচনে গত যে 21-এর নির্বাচন গিয়েছে, সেখানে কিন্তু বাম কংগ্রেস শূন্য, অর্থাৎ তারা কোনো খাতা খুলতে পারেনি। তারপরে এই রাজ্যে কিন্তু মাত্র একটি আসন জয়লাভ করেছে এই কংগ্রেস, অর্থাৎ মালদা হয়ে। তারপরে কিন্তু এই মুর্শিদাবাদে একেবারেই শূন্য, এবং তারা বারবার আশা রাখছিল যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র এবং বহরমপুর লোকসভা কেন্দ্র কংগ্রেসের দখলে বা সিপিএম এর দখলে রাখবো, কিন্তু সেটা রাখতে পারেনি। যার ফলে তারা কার্যত অধীর রঞ্জন চৌধুরী যে বক্তব্য চালাচ্ছে, সেটা একেবারেই তাদের ভোট ব্যাংকে মানুষকে বিভ্রান্তির সৃষ্টি করছে, এমনটাই মনে করছে। কিন্তু পাল্টা অধীর রঞ্জন চৌধুরীর দাবি, এই যে ধর্মীয় মেরুকরণ, এই যে বিভাজন, এই বিভাজন বাংলার মানুষ একসময় বুঝতে পারবে এবং
তারা প্রত্যাখ্যান করবে তৃণমূলকে এবং বিজেপিকে, এবং কংগ্রেসের মাটি এই পশ্চিম বাংলার যে মুর্শিদাবাদ, সেই মুর্শিদাবাদে কিন্তু আগামী যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই একদমই রাকিবুল সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, যে মন্তব্য অধীর রঞ্জন চৌধুরী করেছেন, যেখানে তিনি বলছেন যে রাজ্যে বিজেপির প্রতিদ্বন্দ্বী একমাত্র কংগ্রেসই, কিভাবে দেখছেন অধীর রঞ্জন চৌধুরীর এই মন্তব্যকে? যে পার্টিটার কোনো অস্তিত্ব নেই সেই পার্টির কথা বলছেন অধীর রঞ্জন চৌধুরী। আসলে বিজেপির সঙ্গে সম্পূর্ণ মিশে গেছেন উনি, এবং তৃণমূল কংগ্রেসকে, যারা শুধু শাসক দল নয় এই রাজ্যে, বিজেপিকে আটকে রেখেছে, সে তৃণমূলের বিরোধিতা করছেন সর্বাংশে। আদালতে গেছেন তৃণমূলের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, গিয়ে আদালতে ভর্ৎসিত হয়েছেন। চূড়ান্ত ভাবে জাজ, বিচারপতি তাকে ভৎসনা করেছেন। সেই রাগে এখন বিজেপির পক্ষ নিয়ে তিনি বলতে শুরু করেছেন যে তৃণমূল কেউ নয়। এইসব কথা এত ছেলে মানুষই পাগলের প্রলাপ। সুতরাং এইসব কথার কোনো অর্থ হয় না, উত্তরও হয় না। অধীর বাবু এককালে রাজনীতিবিদ ছিলেন, এখন রিটায়ার্ড প্লেয়ার, এবং মনের যন্ত্রণা, ফ্রাস্ট্রেশন থেকে যখন যা ইচ্ছে বলছেন, যা ইচ্ছে করছেন, সেগুলো সাধারণ মানুষ কমেডি রিলিফ হিসেবে দেখছে। ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। রাকিবুল রয়েছে আমাদের সঙ্গে। রাকিবুল, যে মন্তব্য তিনি করেছেন, যেখানে ধর্মীয় মেরুকরণকে সামনে এনেছেন, পাশাপাশি রাজ্যে একমাত্র বিজেপির প্রতিদ্বন্দ্বী কংগ্রেস, সেই বিষয়ে কিন্তু তিনি মত প্রকাশ করেছেন। এর আগেও আমরা দেখেছি যে ইন্ডিয়া জোটকে, তৃণমূলের সঙ্গে ইন্ডিয়া জোট, এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি লোকসভা নির্বাচনে আসন সংখ্যা নিয়ে তৃণমূলের সঙ্গে কিন্তু কংগ্রেসের যে দ্বন্দ্ব এই রাজ্যে, সেক্ষেত্রে অধীর রঞ্জন চৌধুরীকে কিন্তু অনেকাংশে দায়ীও করা যেতে পারে। একদমই তাই। দেখো, এই যে অধীর রঞ্জন চৌধুরী, তিনি যেটা বোঝাতে চাইছেন যে শুধু তৃণমূলের প্রতিদ্বন্দ্বী এই রাজ্যে কংগ্রেস নয়, বিজেপিরও প্রতিদ্বন্দ্বী কংগ্রেস, অর্থাৎ প্রতিপক্ষ কংগ্রেস, এমনটাই বোঝাতে চাইছে। কেননা তিনি বারবার দাবি করছেন যে তৃণমূল এবং বিজেপি উভয় একই দল। তারা একদিকে যেমন কেন্দ্রে, একদিকে রাজ্যে এই শাসন ব্যবস্থা চালাচ্ছে, তেমনি এমনটাই কিন্তু তিনি বারবার দাবি করছেন এই অধীর রঞ্জন চৌধুরী। এমনটাই কিন্তু দেখা যাচ্ছে, এবং প্রকাশ্যেও তিনি বারবার কিন্তু বিভিন্ন কর্মী সভায় গিয়ে একই বক্তব্য রাখছেন। এই বিজেপি যখন এই কেন্দ্রে থাকবে না, ঠিক এই রাজ্যে তৃণমূলটা থাকবে না, এমনটাও দাবি করতে দেখা গিয়েছে একাধিক জায়গায় অধীর রঞ্জন চৌধুরীকে। ধন্যবাদ জানাবো। রাকিবুল ইসলাম আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। ধর্মীয় মেরুকরণের ভোটে হেরেছেন তিনি। ডোমকল ব্লক কংগ্রেসের ডাকে কর্মী সভা এসে এমনটাই বললেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বিজেপি তৃণমূল এক, রাজ্যে বিজেপির প্রতিদ্বন্দ্বী তৃণমূল নয়, আদতে কংগ্রেসই, এমনটাই দাবি অধীরের। বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সজলবাবু, যে মন্তব্য তিনি করেছেন অধীর রঞ্জন চৌধুরী, যেখানে তিনি বলছেন যে বিজেপি তৃণমূল এক, এবং এই যে নির্বাচন সম্প্রতি গিয়েছে লোকসভা নির্বাচনে, ধর্মীয় মেরুকরণের ভোটে হার হয়েছে বিজেপির, কিভাবে দেখছেন অধীর রঞ্জন চৌধুরীর এই মন্তব্যকে? কারণে হার হচ্ছে বিজেপির। হ্যালো, হ্যাঁ বলুন। আপনার লাস্ট কথাটা ছিল ধর্মীয় মেরুকরণে হার হচ্ছে বিজেপির, আমি ঠিক শুনলাম তো? হ্যাঁ, এর ঠিকই তো, ধর্মীয় মেরুকরণের ফলেই হার হচ্ছে বিজেপির, এটা তো ঠিকই। আমরা 2,28,00,000 ভোট পেয়েছি। 2,28,00,000 ভোটের মধ্যে আপনিও জানেন যে একটা ভোটও সেখানে জল নয়। তৃণমূল যা ভোট পেয়েছে সেটা আমাদের থেকে 1,40,000 বেশি। সেই ভোটের মিনিমাম 10% জল আপনি যে কোনো সাধারণ মানুষ শুভবুদ্ধি সম্পন্ন না হলেও হবে, সেও মানবে। আর বাকিটা হচ্ছে ধর্মীয় ভোট, বাকিটা হচ্ছে ধর্মীয় ভোট, না হলে কবে তৃণমূল ফোট হয়ে যেত। একমাত্র ধর্মীয় রাজনীতি, ধর্মীয় মেরুকরণ, ধর্মীয় ভোটের ফলেই তৃণমূল জিতে এসছে। সাধারণ পশ্চিমবঙ্গের আদি জনজাতির মানুষের ভোটে
হ্যাঁ, এখানে কখনোই তৃণমূলের সজলবাবু, জেতার যে কোনো মন্তব্য সম্ভাবনা নেই। অধীর রঞ্জন চৌধুরী করেছেন, তিনি বলছেন যে রাজ্যে একমাত্র বিজেপির প্রতিদ্বন্দ্বী কংগ্রেসই, তৃণমূল নয়, এবং তৃণমূল বিজেপিকে একই সারিতে তিনি দেখছেন। এই বিষয়টা আপনি কিভাবে বলবেন? একমাত্র তৃণমূলের প্রতিদ্বন্দ্বী কংগ্রেস। আগে শূন্য থেকে উঠুন, তারপর প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখনো শূন্যতে বসে আমাদের আজকে যাই থাকুক, হ্যাঁ, মানুষ ধান্দায় চলে যায়, মানুষের ম্যান্ডেট চেঞ্জ হয়ে যায় না। মানুষের ম্যান্ডেট আমরা 70খানার ওপরে সিট পেয়েছিলাম, 77টার মতো আমাদের সিট পেয়েছিলাম। তো সেগুলো সাধারণ মানুষের ম্যান্ডেট, সেটা এত সহজে পরিবর্তন হয়ে যায় না। তো আগে সেই জায়গাটায় আসুন, তারপর উনি তৃণমূলের প্রকৃত বিরোধিতা করতে নামবেন। ধন্যবাদ জানাবো আপনাকে। কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী যে মন্তব্য করেছেন, ডোমকলে কংগ্রেসের ডাকে কর্মী সভায় এসে মন্তব্য অধীর রঞ্জন চৌধুরীর, ধর্মীয় মেরুকরণের ভোটে হার, রাজ্যে বিজেপির প্রতিদ্বন্দ্বী একমাত্র কংগ্রেসই, তৃণমূল নয়, এমনটাই বলছেন তিনি। রাজ্যে বিজেপির প্রতিদ্বন্দ্বী তৃণমূল নয়, কংগ্রেস। অধীর রঞ্জন চৌধুরীর যে মন্তব্য, পাশাপাশি তিনি যেমনটা বলেছেন যে ধর্মীয় মেরুকরণের ভোটে হার কংগ্রেসের। ডোমকল ব্লক কংগ্রেসের ডাকে কর্মী সভায় এসে এমনটাই মন্তব্য করলেন অধীর রঞ্জন চৌধুরী। রাজ্যে বিজেপির প্রতিদ্বন্দ্বী তৃণমূল নয়, কংগ্রেস, এমনটাই বলেছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বিজেপি নেতাকে মারধরের অভিযোগে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট। বিজেপি নেতাকে রক্ষা কবচ কলকাতা হাইকোর্টের। পরবর্তী নির্দেশের আগে মামলায় পুলিশ কোনো পদক্ষেপ নিতে পারবে না, এমনটাই নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। 5ই ফেব্রুয়ারি পরবর্তী শুনানি রয়েছে। বিজেপি নেতাকে মারধরের অভিযোগে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট। বিজেপি নেতাকে রক্ষা কবচ কলকাতা হাইকোর্টের। পরবর্তী নির্দেশের আগে মামলায় পুলিশ পদক্ষেপ নিতে পারবে না, এমনটাই জানানো হয়েছে। বিজেপি নেতাকে মারধরের অভিযোগে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। বিজেপি নেতাকে রক্ষা কবচ কলকাতা হাইকোর্টের। পরবর্তী নির্দেশের আগে মামলায় পুলিশ কোনো পদক্ষেপ নিতে পারবে না, নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। 5ই ফেব্রুয়ারি পরবর্তী শুনানি। পীযূষ কান্তি নাগ প্রতিনিধি রয়েছেন ফুল লাইনে। পীযূষ কান্তি, এ বিষয়ে কলকাতা হাইকোর্টের ঠিক কি পর্যবেক্ষণ? পীযূষ কান্তি, যদি স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব হয়, তোমার কথা স্পষ্ট হচ্ছে না। দেখো, বিজেপি নেতাকে মারধরের অভিযোগে, শোনা যাচ্ছে? বিজেপি নেতাকে মারধরের অভিযোগে একটি অভিযোগ জমা করে পূর্ব মেদিনীপুরে। সেই অভিযোগের ভিত্তিতে একটি গ্রাম ভিত্তিতে পুলিশ সঠিকভাবে তদন্ত করেনি, এমনটাই এই মত কলকাতা হাইকোর্টের। যখন এই বিজেপি নেতা পঞ্চায়েতের নির্বাচন সংক্রান্ত বিষয়ে অংশগ্রহণ করছিল, সেই সময় তার সঙ্গে ধস্তাধস্তি হয় এবং তাকে মারধর করা হয়। এরপরেই ওই নেতা থানায় অভিযোগ জানায়, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এরপরেই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। কলকাতা হাইকোর্টের নির্দেশ যে এই তদন্ত যে রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা পড়েছে তাতে খুশি নয় আদালত, তাই এসপি পদমর্যাদা সম্পন্ন কোনো অফিসারকে দিয়ে এই তদন্ত করাতে হবে এবং আগামী শুনানিতে সেই রিপোর্ট আদালতে পেশ করতে হবে। ধন্যবাদ পীযূষ কান্তি।
কৃষ্ণ জন্মভূমি শাহী ঈদগাহ বিতর্ক মামলা একসঙ্গে শুনানির সিদ্ধান্ত। একসঙ্গে শুনানি হলে লাভ হবে দুপক্ষেরই, এমনটাই অভিমত সুপ্রিম কোর্টের। এপ্রিলে রয়েছে পরবর্তী শুনানি। সব মামলার প্রকৃতি এক না হলেও সম্মিলিত শুনানি সম্ভব এপ্রিলের প্রথম সপ্তাহে পরবর্তী শুনানি, এমনটাই জানালো শীর্ষ আদালত। কৃষ্ণ জন্মভূমি শাহী ঈদগাহ বিতর্ক সংক্রান্ত যাবতীয় মামলার একসঙ্গে শুনানি হলে লাভ দুপক্ষেরই হবে, এমনটাই অভিমত শীর্ষ আদালতের। এপ্রিলে পরবর্তী শুনানি রয়েছে। সব মামলার প্রকৃতি এক না হলেও সম্মিলিত শুনানি করা যায়, সেখানে জটিলতা দেখা দেওয়ার কোনো সম্ভাবনাই নেই। এতে আপনাদের মতো বিরোধী পক্ষেরও লাভ। ঈদগাহ কমিটিকে উদ্দেশ্য করে মন্তব্য প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি টিভি সঞ্জয় কুমারের। পল্লব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পল্লবদা, এই বিষয়ে দেশের শীর্ষ আদালতের কি অভিমত? দেখো, মথুরার যে সৌধটাকে নিয়ে বিতর্ক, সেই বিতর্কে কৃষ্ণ জন্মভূমি বিরাজমানের তরফ থেকে প্রথম দাবি করা হয়েছিল যে ওটা মন্দির ভেঙে সেখানে মসজিদ হয়েছে। ফলে সেই মামলা এখন নিম্ন আদালত থেকে পৌঁছে যায় এলাহাবাদ কি বলে এতে হাইকোর্টে। কিন্তু এই সৌধ সংক্রান্ত মোট মামলার সংখ্যা এখন গিয়ে দাঁড়িয়েছে দুই পক্ষ মিলিয়ে 18টা। এই 18টা মামলা আলাদা ভাবে না শুনে এলাহাবাদ হাইকোর্ট সিদ্ধান্ত নেয় যে সবগুলো একসঙ্গে শোনা হবে। কিন্তু সেই সিদ্ধান্তের বিরুদ্ধে মসজিদ কমিটির তরফ থেকে সুপ্রিম কোর্টে একটি আবেদন পেশ হয়। সেই আবেদনেরই আজকে শুনানিটা ছিল। সেখানে সুপ্রিম কোর্ট কিন্তু সাফ জানিয়ে দিয়েছে যে এই সমস্ত মামলার তার নেচার বা তোমার চরিত্র যদি সামান্য কিছু তফাৎও হয়, সেখানে একসঙ্গে শুনানিটা করলে কোনো সমস্যা নেই। এই মৌখিক অভিমত সহ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে তা সত্ত্বেও আমরা তোমাদের সকলের বক্তব্য শুনবো। সেই মতো এপ্রিলের প্রথম সপ্তাহে মামলাটির শুনানির দিন ধার্য হয়েছে। ধন্যবাদ জানাবো পল্লবদা আপনাকে। পল্লব চট্টোপাধ্যায় ছিলেন প্রতিনিধি ফোন লাইনে। ইন্ডিয়া মঞ্চ গঠিত হয় শুধুমাত্র লোকসভা ভোটের জন্য, এমনটাই দাবি করেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। বিহারে কংগ্রেসকে সঙ্গে নিয়ে বিধানসভায় লড়তে আগ্রহী নয় আরজেডি। ইন্ডিয়ায় কংগ্রেস আরও এক ঘরে পড়ল। এবার ইন্ডিয়া মঞ্চ গঠিত হয় শুধুমাত্র লোকসভা ভোটের জন্য, এমনটাই মন্তব্য করেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। বিহারে কংগ্রেসকে সঙ্গে নিয়ে বিধানসভায় লড়তে আগ্রহী নয় আরজেডি। ইন্ডিয়ায় কংগ্রেস আরও এক ঘরে। এই পরিস্থিতিতে দিল্লির ভোটে আপ কংগ্রেস লড়াই নিয়ে যে প্রশ্ন করা হলো, তেজস্বী বলেন এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই। এবং যেখানে তিনি মন্তব্য করেছেন ইন্ডিয়া শুধুমাত্র তৈরি হয়েছিল, ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল 2024-এর লোকসভা ভোটে বিজেপিকে পরাস্ত করার জন্য। চলতি বছরই বিহারের বিধানসভা ভোট রয়েছে, তবে তার আগে তার এই মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ, এমনটাই মনে করছেন বিরোধী নেতাদের একাংশ। জয়ন্ত চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। জয়ন্তদা, বিহারের বিধানসভা ভোট হওয়ার কথা রয়েছে চলতি বছর, এবং তার আগে তেজস্বী যাদবের এই মন্তব্য কতটা তাৎপর্যপূর্ণ? নিঃসন্দেহে খুবই তাৎপর্য, শুধু বিহারের প্রশ্নে নয়, জাতীয় রাজনীতির ক্ষেত্রেও। কারণ কংগ্রেস ক্রমশ যেন এক ঘরে আরো হয়ে যাচ্ছে। এর আগে তৃণমূল, তারপরে সমাজবাদী পার্টি, তারপর উদ্ধব সেনা, এরা সকলেই দিল্লির নির্বাচনকে কেন্দ্র করে আপের পাশে দাঁড়িয়েছে। এবার আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব এর আগেই একবার বলেছিলেন যে কংগ্রেসের হাত থেকে ইন্ডিয়ান নেতৃত্ব মমতার হাতে চলে যাওয়া উচিত। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে তিনি প্রস্তুত, যদি সেরকম কোনো প্রয়োজন হয় তিনি বাংলায় থেকেই ইন্ডিয়ার নেতৃত্ব দিতে পারেন। এই প্রশ্নকে ঘিরে যখন বিতর্ক চলছে, সেই সময় তেজস্বী যাদব তিনি বলেছেন যে ইন্ডিয়া তৈরি হয়েছিল, ইন্ডিয়া মঞ্চটা তৈরি হয়েছিল শুধুমাত্র লোকসভা ভোটে যাতে অভিন্ন প্রার্থী দেওয়া যায় বিজেপির বিরুদ্ধে, এক কাট্টা হয়ে সারা দেশে লড়াই করা যায়, সেই লক্ষ্য নিয়ে। এই লক্ষ্য এখন
যেহেতু আর নির্বাচন শেষ, অষ্টাদশ নির্বাচন শেষ হয়ে গেছে লোকসভা, এখন আর তার তো প্রাসঙ্গিকতা নেই, এমনই তার ইঙ্গিত। তার পাশাপাশি আরজেডি, বিহারের আরজেডি, তার দলের মুখপাত্র মৃত্যুঞ্জয় যাদব, তিনি আরো স্পষ্ট করে দিয়েছেন যে বিহারের আসন্ন নির্বাচনে 243 আসনে বিহার বিধানসভা, সেই নির্বাচনে গতবার কংগ্রেস লড়েছিল 70 আসনে। এবার খুব তাৎপর্যপূর্ণভাবে মৃত্যুঞ্জয় তিওয়ারি বলেছেন যে যেমন করেই হোক 70টা আসনের জন্য আর নয়, 243টা আসনের জন্য যেন কংগ্রেস তার প্রস্তুতি নেন, অর্থাৎ কংগ্রেস যেন এককভাবেই লড়াই করবে, তারই যেন একটা বার্তা দিয়ে রাখছেন আরজেডি পক্ষ থেকে, দেওয়া হচ্ছে আরজেডির পক্ষ থেকে। তো বারে বারে এই কথাটা বলা বলতেই তাতে যেটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে কংগ্রেসকে তাদের যারা শরিক রয়েছে, একজন দুজন বাদ দিলে, ডিএমকে বা বামেরা বাদ দিলে, হ্যাঁ, বাকি সকলেই কম বেশি কংগ্রেসের সমালোচনা করছেন এবং কংগ্রেসের নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশ করছেন। বিভিন্ন আঙ্গিকে সেই অনাস্থা প্রকাশ পাচ্ছে। আমরা দেখেছি এর আগে দিল্লির আপের নির্বাচনকে কেন্দ্র করে, তারও আগে আমরা দেখেছি যে গত লোকসভা অধিবেশনের সময় কক্ষ সমন্বয়ের প্রশ্নেও দেখেছিলাম এই কংগ্রেসের সঙ্গে কখনো সমাজবাদী পার্টি বা তৃণমূল একসাথে তারা কক্ষ সমন্বয় করেনি। উদ্ধব সেনা তিনি পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে আপের পক্ষে তারা রয়েছেন। এই সব মিলিয়ে দেখা যাচ্ছে যে কংগ্রেসের যে নেতৃত্ব সেইটা বিশ্বাসযোগ্যতা শরিকদের কাছে অনেকটাই কমে গেছে। তার ফলে ইন্ডিয়ার নেতৃত্বের প্রশ্নে বা ইন্ডিয়ার বৃহত্তম শরিক হিসেবে কংগ্রেসের এর যে অবস্থান ছিল সেটা অনেকটাই কোণঠাসা অবস্থায় পড়ে গেছে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ জানাবো জয়ন্ত দা। অন্যদিকে তেজস্বী যাদবের এই মন্তব্য নিয়ে আমরা কথা বলেছিলাম, রাজনৈতিক মহলের তরফে কি প্রতিক্রিয়া উঠে এসেছে শোনাবো পরপর। আসলে এই মুহূর্তে ভারতবর্ষে একটাই রাজনৈতিক ঐক্যবদ্ধতা আছে বা একটাই জোট আছে, সেটা এনডিএ জোট। এছাড়া সাম্প্রতিক কালে অন্য কোনো রাজনৈতিক সংঘবদ্ধতা তৈরি হতে পারে। যে লোকসভা জোটের কথা আজকে তেজস্বী যাদব বলছেন, সেই লোকসভা নির্বাচনে বিভিন্ন ইন্ডিয়া জোটের প্রার্থীরা রাজ্যে একে অন্যের বিরুদ্ধে লড়াই করেছে। তাদের যে জোট আছে সেটা হচ্ছে পার্লামেন্টে অস্থিরতা তৈরি করার জোট, পার্লামেন্টে নন ইস্যুকে ইস্যু বানানোর প্রচেষ্টা একসাথে দাঁড়িয়ে, কিংবা পার্লামেন্টের গেটে সংসদকে অচল করে দেওয়ার জন্য দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উৎসাহ প্রচার করা, তার বিরুদ্ধে স্লোগান দেওয়া। এছাড়া এই জোটের তো কোনো অস্তিত্ব নেই। কিছু কিছু দল আছে যারা আরএসএস এর মদত শক্ত করে, গোয়াতে করেছে, মণিপুরে করেছে, কেউ কেউ দায়িত্ব নিয়েছেন হরিয়ানাতে কংগ্রেসকে হারিয়ে বিজেপির হাত শক্ত করতে, গোয়াতেও তাই করেছেন, ত্রিপুরাতেও করেছেন, এগুলো করবেন। আমরা অভ্যস্ত, এসব লড়াই আমরা অভ্যস্ত, কারণ আপসহীন সংগ্রামে 1925 সালের পর থেকে এই জনসংঘ আরএসএস এর বিরুদ্ধে কংগ্রেস লড়াই করছে। তো কোথায় কে কি করলো তাতে কিছু আসে যায় না। আমাদের লড়াই সংগ্রাম বিজেপির বিরুদ্ধে যেরকম ছিল সেরকম থাকবে, কারণ আমরা কখনো এই সিজনাল লড়াই করি না, কখনো আছি কখনো নেই, কখনো সঙ্গে কখনো বাইরে, কখনো লোকসভার সমর্থন, কখনো বিলগুলো পাশ করতে সহায়তা করা, এই লুকোচুরি খেলা কংগ্রেস করে না। যে যখন ইন্ডিয়া জোট তৈরি হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন, একটা বিশেষভাবে উল্লেখ করেছিলেন যে ইন্ডিয়া জোটে যে সমস্ত আঞ্চলিক দলগুলি আছে তারা যে যেখানে শক্তিশালী তাদেরকে লড়তে দেওয়া উচিত সামগ্রিকভাবে বিজেপিকে আটকানোর জন্যে। এখন কংগ্রেস প্রায় সব জায়গাতেই দুর্বল হয়ে পড়েছে, এটা আমরা জানি, এবং এটা ভারতীয় রাজনীতিতেই দেখা যাচ্ছে। কিন্তু অনেক জায়গায় এই ইন্ডিয়া জোটের প্রধান মুখ হিসেবে কংগ্রেস নিজেদের আধিপত্য বজায় রাখার চেষ্টা করছে। একটা কিছুটা হলেও জমিদারি মনোভাব তাদের কাজকর্মে প্রকাশ পাচ্ছে, এটা তাদের ছাড়তে হবে। আর যেটা বিহারে তেজস্বী যাদব বলেছেন, কিংবা দিল্লিতে আপ বা অরবিন্দ কেজরিওয়াল যে রাস্তা নিয়েছেন,
সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই উক্তির সঙ্গে সামঞ্জস্য রেখেই, কারণ এইসব জায়গায় আবার অন্যদিকে আরজেডি এরা শক্তিশালী, কংগ্রেসের থেকে অনেক বেশি শক্তিশালী। আরো খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, সিপিএম এর বেআইনি পার্টি অফিস ভাঙার নির্দেশ। নোটিশ দিয়ে পার্টি অফিস ভাঙার নির্দেশ জেলা শাসকের। পশ্চিম মেদিনীপুরের রানীচক এলাকার ঘটনা, স্থানীয় বাসিন্দা ও কৃষকদের অভিযোগের পর সিদ্ধান্ত প্রশাসনের। সিপিএম এর পার্টি অফিস, বেআইনি পার্টি অফিস ভাঙার নির্দেশ। সিপিএম এর বেআইনি পার্টি অফিস ভাঙার নির্দেশ দিল জেলা শাসক। পশ্চিম মেদিনীপুরের রানীচক এলাকার ঘটনা, স্থানীয় বাসিন্দা ও কৃষকদের অভিযোগের পরেই সিদ্ধান্ত প্রশাসনের। পশ্চিম মেদিনীপুরের রানীচক এলাকার ঘটনা, সিপিএম এর পার্টি অফিস ভেঙে ফেলার নির্দেশ জেলা শাসকের। নোটিশ দিয়ে পার্টি অফিস ভাঙার নির্দেশ জেলা শাসকের। পশ্চিম মেদিনীপুরের রানীচক এলাকার ঘটনা, স্থানীয় বাসিন্দা ও কৃষকদের অভিযোগের পর এমনটাই সিদ্ধান্ত প্রশাসনের। নোটিশ দিয়ে পার্টি অফিস ভাঙার নির্দেশ প্রশাসনের তরফে, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বেআইনিভাবে ওই পার্টি অফিস করে তোলা হয়েছিল, এমনটাই স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন। মধুসূদন ভট্টাচার্য রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। মধুসূদন, স্থানীয় বাসিন্দারা মূলত কি অভিযোগ করেছেন, প্রশাসন কি ব্যবস্থা নিল এই পরিপ্রেক্ষিতে? একদম, দেখো বাসন্তী, 2 নম্বর ব্লকের যে রানীচক এলাকা, সেই রানীচক স্লুইস পুলের কাছে একটি সিপিএম এর যে কার্যালয় ছিল, বহু পুরানো মাটির বাড়ি। সেই মাটির বাড়ি গতবারের বন্যায় কিন্তু সেই মাটির বাড়িটি ভেঙে পড়ে, যার পরে কিন্তু সিপিআইএম এর কর্মী সমর্থকরা তারা একটি কংক্রিটের বাড়ি তৈরি করে। আর সেই বাড়ি তৈরি করার পরেই কিন্তু বিভিন্ন প্রশাসনিক দপ্তরে একটা অভিযোগ জমা পড়ে। আর সেই অভিযোগ জমার পরেই কিন্তু নড়ে বসে প্রশাসন। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে সেই কংক্রিটের যে বাড়ি, সেই বাড়িটিকে কিন্তু ভেঙে দেওয়ার একটা নির্দেশ দেওয়া হয়েছে। তবে এলাকার মানুষজনদের যেটা অভিযোগ, যে ওইখানে যেহেতু অর্থাৎ পুলিশ স্কুলের নিকট যে বাড়ি যেটা তৈরি করা হয়েছে, কারণ যেটা জানা যায় যে ঘাটাল, দাসপুর সহ বিভিন্ন এলাকা কিন্তু প্রতি বছর বন্যার সময় বানভাসী হয়। এই বানভাসী হওয়ার কারণে কিন্তু চরম সমস্যার মধ্যে পড়তে হয় এলাকার মানুষজনেরা। তাদেরকে যেমন সতর্ক করা হয় প্রতি বছর বন্যার সময়, একটা রেড জোন বলে যে হিসাবে ঘোষণা করা হয় ওই এলাকা থেকে। অপরদিকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যাতে এলাকার সাধারণ মানুষের কৃষিকাজ পাশাপাশি এলাকার সাধারণ মানুষের কথা ভেবেই কিন্তু একটা ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে বলে কিন্তু এখনো পর্যন্ত জানা গিয়েছে। ধন্যবাদ মধুসূদন। পশ্চিম মেদিনীপুরের রানীচক এলাকার ঘটনা, স্থানীয় বাসিন্দা ও কৃষকদের অভিযোগের পরেই সিপিএম এর বেআইনি পার্টি অফিস ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জেলা শাসকের। খড়দহে বেসরকারি কলেজের জমি দখলের অভিযোগ খড়দহ পুরসভার বিরুদ্ধে। ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কলেজ কর্তৃপক্ষের। খড়দহ পুরসভার 19 নম্বর ওয়ার্ডের ঘটনা। খড়দায় বেসরকারি কলেজের জমি দখলের অভিযোগ সামনে আসছে। খড়দহ পুরসভার 19 নম্বর ওয়ার্ডের ঘটনা। খড়দহ পুরসভার বিরুদ্ধেই এমন অভিযোগ উঠছে। খড়দায় বেসরকারি কলেজের জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠছে। খড়দা পুরসভার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। খড়দা পুরসভার 19 নম্বর ওয়ার্ডের ঘটনা। ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কলেজ কর্তৃপক্ষের। পুরসভার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। খড়দহে বেসরকারি কলেজের জমি দখলের অভিযোগ উঠছে খড়দহ পুরসভার বিরুদ্ধে। ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কলেজ কর্তৃপক্ষের। খড়দহ পুরসভার 19 নম্বর ওয়ার্ডের ঘটনা। বেসরকারি কলেজের জমি দখল করার অভিযোগ উঠছে খড়দা পুরসভার বিরুদ্ধে। এমনই অভিযোগ উঠছে খড়দা পুরসভার 19 নম্বর ওয়ার্ডের ঘটনা।
বন্ধ চা বাগান নিয়ে হুঁশিয়ারি বিজেপি সাংসদের। বন্ধ মেজপাড়া চা বাগান পরিদর্শনে বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। বাগানে নোটিশ ঝুলিয়ে চা বাগান ছেড়েছে বাগান কর্তৃপক্ষ। শীঘ্রই চা বাগান না খুললে শ্রমিকদের নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি বিজেপি সাংসদের। মেজপাড়া চা বাগান বন্ধ, বাগানে নোটিশ ঝুলিয়ে চা বাগান ছেড়েছে বাগান কর্তৃপক্ষ। শীঘ্রই চা বাগান না খুললে শ্রমিকদের নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি বিজেপি সাংসদের। বন্ধ চা বাগান নিয়ে হুঁশিয়ারি বিজেপি সাংসদের। বাগান পরিদর্শনে বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। বন্ধ চা বাগান নিয়ে হুঁশিয়ারি বিজেপি সাংসদের মনোজ টিগ্গা। তিনি চা বাগান পরিদর্শনের পর ঠিক কি বলেছেন শোনান। বামফ্রন্ট শাসনকালে একের পর এক চা বাগান 40 থেকে 50টা চা বাগান বন্ধ হয়ে গেছিল। আজকে সেই পরম্পরাটা এগিয়ে নিয়ে গিয়ে এই রাজ্য সরকারের সময় টিএমসি শাসনকালের একের পর এক চা বাগানগুলো বন্ধ হচ্ছে। আমরা চাই যে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক যে মালিক এই ধরনের কাজ করছে। যদি রাজ্য সরকার কোনো ব্যবস্থা না নেয় আগামী কিছুদিনের মধ্যে, তাহলে নিশ্চিতভাবে বিটিডব্লিউ ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়ন যে চা বাগানগুলো বন্ধ আছে, আমরা হয় বিডিও অফিস ঘেরাও করব, এএলসি অফিস ঘেরাও করব, ডিএম অফিস ঘেরাও করব। সর্বোপরি তা সত্ত্বেও যদি আমাদের চা বাগানের সমস্যার সমাধান না হয় তাহলে আমরা ন্যাশনাল হাইওয়েতে নামতে বাধ্য আছি। বাগানে নোটিশ ঝুলিয়ে চা বাগান ছেড়েছে কর্তৃপক্ষ। শীঘ্রই চা বাগান না খুললে শ্রমিকদের নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি বিজেপি সাংসদের। অজয় শাহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অজয়, মনোজ টিগ্গা তিনি চা বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বলার পর কি আশ্বাস দিলেন তিনি? দেখো, আলিপুরদুয়ার জেলাতে একের পর এক চা বাগান বন্ধ হচ্ছে। এর আগে 8টি চা বাগান বন্ধ রয়েছিল, গতকালকেই বন্ধ হয়েছে কালচিনি ব্লকের মেজপাড়া চা বাগান। বাগান বন্ধ হওয়ার খবর পেয়ে কিন্তু আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা চা বাগানে পরিদর্শনে আসেন, শ্রমিকদের সাথে কথা বলেন, শ্রমিকদের কথা শুনেন। তারপরে তিনি জানান যে একের পর এক চা বাগান বন্ধ হচ্ছে। মেজপাড়া চা বাগান এক গ্রেড চা বাগান ছিল, কিন্তু এই চা বাগানটা বন্ধ হওয়ার পর অন্যান্য বাগানের কি অবস্থা হবে। তিনি জানিয়েছেন যে বন্ধ চা বাগানে খোলা নিয়ে শীঘ্রই রাজ্য সরকারকে উদ্যোগ গ্রহণ করা হোক। যদি রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ না করলে তারা আন্দোলনে নামবে। ব্লক দপ্তর, জেলা প্রশাসনিক কার্যালয় ও দরকার পড়লে তারা জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলন করবে। একেবারেই ধন্যবাদ জানাবো। অজয় শাহ আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। কলকাতা বইমেলা স্টল নিয়ে এপিডিআর এর আবেদনের গ্রহণযোগ্যতা নেই জানিয়ে দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। গিল্ডের 48তম বইমেলায় বিজ্ঞাপনের জন্য দলের জন্য আবেদন জানায় এপিডিআর। গিল্ডের নিয়ম আনেনি এপিডিআর, আবেদন খারিজ করে জানালো আদালত। কলকাতা বইমেলায় স্টল নিয়ে এপিডিআর এর আবেদনের গ্রহণযোগ্যতা নেই, এমনটাই জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। এপিডিআর গিল্ডের নিয়ম মানেনি এবং এমনটাই আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। গিল্ডের 48তম বইমেলায় বিজ্ঞাপনের জন্য আবেদন এপিডিআর এর। গিল্ডের নিয়ম মানেনি এপিডিআর, আবেদন খারিজ করে জানালো আদালত। কলকাতা বইমেলায় স্টল নিয়ে এপিডিআর এর আবেদনের গ্রহণযোগ্যতা নেই জানিয়ে দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। গিল্ডের 48তম বইমেলায় বিজ্ঞাপনের জন্য দলের জন্য আবেদন জানায় এপিডিআর। পীযূষ কান্তি নাগ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। পীযূষ কান্তি, এ বিষয়ে কলকাতা হাইকোর্ট ঠিক কি জানিয়েছে? দেখো, এপিডিআর এর পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়। তাদের দাবি যে 48তম কলকাতা বইমেলার যে আয়োজন, যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেখানে তারা আবেদন জানিয়েছিল, কিন্তু সেই আবেদনের প্রেক্ষিতে তাদের কোনো স্টল দেওয়া হয়নি। সেই কারণেই তারা আদালতের দ্বারস্থ হয়েছে। কিন্তু বিচারপতি গিল্ডের কাছে জানতে চান, পাবলিশার্স অ্যান্ড গিল্ডের কাছে এর আগে তাদের কোনো অনুমতি দেওয়া হয়েছিল কিনা। কিন্তু গিল্ডের পক্ষ থেকে জানানো হয় যে এই কলকাতা বইমেলা হচ্ছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্সদের জন্য, অর্থাৎ এই পাবলিশার্স এবং বুক সেলার্সের সার্টিফিকেট যাদের থাকবে তারাই এই বইমেলায় অংশগ্রহণ করতে পারবে। এপিডিআর একটি সমাজসেবী সংগঠন, তাই তাদের এই সার্টিফিকেট নেই। সেই কারণের জন্যই কিন্তু এই আবেদন গ্রহণযোগ্যতা পায় না। আর গিল্ডের এই সওয়ালের প্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দিয়েছেন যে এটি যেহেতু পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্সদের এবং সেই শংসাপত্র যেহেতু নেই এই এপিডিআর এর, তাই এই আবেদন কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এই আবেদনের গ্রহণযোগ্যতা নেই বলে বিচারপতি অমৃতা সিনহা এই আবেদন খারিজ করে দিয়েছে।
ধন্যবাদ পীযূষ কান্তি। আপনাদের জানাবো, গিল্ডের নিয়ম মানেনি এপিডিআর আবেদন খারিজ করে এমনটাই জানালো কলকাতা হাইকোর্ট। কলকাতা বইমেলায় স্টল নিয়ে এপিডিআর এর আবেদনের গ্রহণযোগ্যতা নেই জানিয়ে দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। গিল্ডের 48তম বইমেলায় বিজ্ঞাপনের জন্য দলের জন্য আবেদন জানায় এপিডিআর। গিল্ডের নিয়ম মানেনি এপিডিআর, এমনটাই জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। খিচুড়ির বদলে ফেনা ভাত আইসিডিএস সেন্টারে। গাছতলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পঠন পাঠন রান্নাবান্না। প্রতিবাদে বিক্ষোভ অভিভাবকদের। কালীগঞ্জের বড় চাঁদঘর গ্রাম পঞ্চায়েতের ডুবতলার 117 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। খবর পেয়েই ঘটনাস্থলে যান অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপারভাইজার ও সিডিপিও। তাদেরকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন সেখানকার মানুষজন। খিচুড়ির বদলে ফেনা ভাত আইসিডিএস সেন্টারে, গাছতলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পঠন পাঠন রান্নাবান্না। প্রতিবাদে বিক্ষোভ অভিভাবকদের। সন্তু সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সন্তু, আইসিডিএস কেন্দ্রের কর্মীরা তারা কি বলছেন? দেখো, প্রথমেই বলি যে অভিযোগ তা কিন্তু গুরুতর। একেবারে বট গাছের নিচে হাড়ি চাপিয়ে রান্না হচ্ছে। শুধু তাই নয়, বট গাছের নিচে রান্না নয়, একেবারে যেখানে যে খিচুড়ির বদলে দেওয়া হচ্ছে ফেনা ভাত, কার্য তারা এলাকাবাসী অভিযোগ করছে, অভিভাবকরা অভিযোগ করছে। দেখো, কালীগঞ্জের বড় চাঁদঘরের এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্য সৃষ্টি হয়। যদিও এই যে ঘটনায় যে কর্মী, অর্থাৎ যে অঙ্গনারী কেন্দ্রের কর্মী, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি কিন্তু এই অঙ্গনারী কেন্দ্রে ঠিকমতো আসেন না, এমনটাই অভিযোগ করছে। ঘটনাস্থলে খবর পেয়ে সুপারভাইজার এবং সিডিপিও যান। তারা গ্রামবাসীকে বোঝান। তাদের বোঝানোর পর কিন্তু বিক্ষোভ ওঠে। কিন্তু এলাকাবাসী জানাচ্ছেন শুধু আজ নয়, দীর্ঘদিন ধরে এইভাবেই বট গাছের তলায় একদম খোলা ছাউনিতে এইভাবে রান্না হচ্ছে এবং নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে। বারবার যে শিশুদের পুষ্টির জন্য যে খাবার দেওয়া হয়, সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ এবং নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। এই অভিযোগে কিন্তু বিক্ষোভ হচ্ছিল। তারা আশ্বাস দিয়েছেন আগামী দিনে দ্রুত এই ব্যবস্থা সমাধান করা হবে। কিন্তু কবে হবে? বারবার, শুধু এই অভিযোগ প্রথম নয়, এর আগেও একাধিকবার এই ধরনের অভিযোগ উঠেছে। বারবার এই অভিযোগকে কিন্তু কার্যত এলাকাবাসীরা, অভিভাবকরা তারা কিন্তু বারবার অভিযোগ করছে এবং অভিযোগের জেরে কিন্তু তারা যেটা জানাচ্ছেন যে দ্রুত এই সমাধান না হলে কিন্তু আরো বড়সড় পদক্ষেপ নেবে। ধন্যবাদ সন্তু। এখানে আমাদের যে সেন্টারে রান্নাটা হয়, সেই রান্নাটা আমাদের খুব একটা ভালো হয় না। পানির মতো, ফ্যানের মতো রান্না হয়। চাল ডাল খুবই কমই দেয়। আমাদের এখানে মানে সবজি কোনো ব্যাপার নাই, খোলা আকাশের নিচে এখানে রান্না হয়। এবং এখানে প্রচুর কমপ্লেন আছে ওয়ার্কার দিদিদের, এবং সেটা দেখে বোঝাও যাচ্ছে যে সেটা সঠিক। মানে এটা নয় যে ওরা শুধু শুধু বানিয়ে বলছে। যেটা খিচুড়ির যে কোয়ালিটি আছে ওটাও ভীষণ খারাপ। মানে আমি সবসময় বলি কর্মী দিদিদেরকে যে নিজের বাচ্চাকে বা নিজে যে খাবারটা খেতে পারবে না, সেটা কোনোদিন এলাকাতে দেবে না। তো ওটাও দেখলাম যে আছে। কাঁচা ডিম দেওয়ার আমাদের কোনো নিয়ম নেই, আমরা সবসময় সেদ্ধ ডিম দিই। এবং এখানে গর্ভবতী মা, প্রসূতি মাদেরকে যেভাবে যে নিয়ম অনুযায়ী খাবার দেওয়ার, যে পরিমাণ হিসাবে খাবার দেওয়ার কথা, সেটাও দিচ্ছে না। ধর্মীয় মেরুকরণের ভোটে হেরেছেন তিনি। ডোমকল ব্লক কংগ্রেসের ডাকে কর্মী সভায় এসে বললেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বিজেপি তৃণমূল এক, রাজ্যে বিজেপির প্রতিদ্বন্দ্বী তৃণমূল নয়, আদতে কংগ্রেসই, এমনটাই দাবি করেছেন অধীর রঞ্জন চৌধুরী। কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী শোনাবো। এই বিজেপি এবং তৃণমূলের এই ধর্মীয় মেরুকরণকে শেষ করতে কি নতুন পদক্ষেপ গ্রহণ করছে? নতুন পদক্ষেপ কিছু না, মানুষ ধীরে ধীরে সতর্ক হবে। কারণ বিজেপি আর তৃণমূলের উদ্দেশ্য এক, স্বার্থ এক, লক্ষ্য এক। উভয়ের লক্ষ্য কংগ্রেসকে দুর্বল করা, উভয়ের লক্ষ্য কংগ্রেসকে দুর্বল করে নিজেদের ভোট ব্যাংক বাড়ানো। তাই বিজেপির লক্ষ্য, টিএমসির লক্ষ্য সম্পূর্ণভাবে এক লক্ষ্য। আর বিজেপি কখনো মনে করে না যে টিএমসি তাদের প্রতিপক্ষ। বিজেপি মনে করে কংগ্রেস তাদের প্রতিপক্ষ। তাই টিএমসি 2-4টে ভোট কম পেলো আর বেশি পেলো, তাতে বিজেপি কিছু যায় আসে না। এটা কিন্তু ভারতবর্ষের মানুষ, এই বাংলার মানুষকে এটা বুঝতে হবে। আপনাদের শোনালাম কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি ঠিক কি বলেছেন? ধর্মীয় মেরুকরণের ভোটে হেরেছেন তিনি, এমনটাই বলেছেন। এবং পাশাপাশি এ রাজ্যে বিজেপির মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস, তৃণমূল নয়, এমনটাই মন্তব্য করেছেন তিনি। এবং পাশাপাশি তৃণমূল ও বিজেপিকে এক সারিতেই বসিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। ডোমকল ব্লক কংগ্রেসের ডাকে কর্মী সভায় এসে এমনটাই বললেন প্রাক্তন
কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বিজেপি তৃণমূল এক, রাজ্যে বিজেপির প্রতিদ্বন্দ্বী তৃণমূল নয়, আদতে কংগ্রেসই, এমনটাই দাবি তুলেছেন অধীর রঞ্জন চৌধুরী। ধর্মীয় মেরুকরণের ভোটে হেরে গিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী, এমনটাই তিনি বলেছেন। রাজ্যে বিজেপির প্রতিদ্বন্দ্বী তৃণমূল নয়, কংগ্রেস, এমনটাই দাবি প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। লোকসভা নির্বাচনে বিজেপি ও তৃণমূলের ধর্মীয় মেরুকরণের জেরেই হেরে গিয়েছে কংগ্রেস, এমনটাই বলছেন তিনি। ডোমকল ব্লক কংগ্রেসের ডাকে কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন কংগ্রেস সাংসদের এহেন মন্তব্য। রাজ্যে বিজেপির প্রতিদ্বন্দ্বী তৃণমূল নয়, কংগ্রেস, এমনটাই বলেছেন অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি তার মন্তব্য, বিজেপি তৃণমূল এক, রাজ্যে বিজেপির প্রতিদ্বন্দ্বী তৃণমূল নয়, আদতে কংগ্রেসই, এমনটাই দাবি তুলেছেন অধীর রঞ্জন চৌধুরী। লোকসভা নির্বাচনে হারের জন্য কংগ্রেসের হার নিয়ে সরাসরি বিজেপি ও তৃণমূলের ধর্মীয় মেরুকরণের ভোটকেই তিনি সামনে এনেছেন। আজও হাজিরা এড়ালেন অর্জুন পুত্র পবন সিং। ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায় একাধিকবার তলব, হাজিরার দিন ধার্য থাকলেও ভবানী ভবনে যাচ্ছেন না পবন সিং। বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির বৈঠক থাকায় গড় হাজির, এমনটাই সাফাই দিয়েছেন পবন সিং। ভাটপাড়ায় টেন্ডার দুর্নীতি মামলায় একাধিকবার তাকে তলব করা হয়েছে। শুভজিৎ সিং আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শুভজিৎ, তিনি আজও হাজিরা দিচ্ছেন না, ভবানী ভবনে যাচ্ছেন না, ঠিক কি বলছেন তিনি? দেখো, পবন সিং এর তরফ থেকে ইতিমধ্যে সংবাদ মাধ্যমের মুখোমুখি জানানো হয়েছে যে বিধানসভা স্ট্যান্ডিং কমিটির মিটিং এর জন্য তিনি কিন্তু আজকে হাজিরা দিতে যেতে পারছেন না। এর আগেও পবন সিংকে একাধিকবার ব্যাক টু ব্যাক নোটিশ দেওয়া হয়েছে সিআইডির তরফ থেকে, কিন্তু প্রতিবারই কোনো না কোনো একটি কারণ দেখিয়ে পবন সিং কিন্তু সিআইডি দপ্তরে যেতে নারাজ। তৃণমূল কংগ্রেসের এক অংশের দাবি যে গ্রেপ্তারি ভয়েসেই কিন্তু পবন সিং যাচ্ছেন না, সিআইডি দপ্তরে দেখা করছেন না, কারণ যে আর্থিক দুর্নীতির কথা বলা হচ্ছে, বিশেষ করে যে টেন্ডার দুর্নীতির কথা বলা হচ্ছে, 4 কোটি টাকার টেন্ডার দুর্নীতি ভাটপাড়া পুরসভায় 2019 সালে যে ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু পবন সিংকে বারবার করে ডাকা হচ্ছে রাজ্যের গোয়েন্দা সদর দপ্তর ভবানী ভবনে, এবং সেই গ্রেপ্তারির ভয়তেই কিন্তু পবন সিং বারে বারে যেতে অস্বীকার করছেন কোনো না কোনো একটি অজুহাত দিয়ে। তিনি কিন্তু বলছেন, যদিও পবন সিং এর দাবি যে তিনি যারা সিআইডি আধিকারিক রয়েছেন তাদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আগামী 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ আজকে পর্যন্ত বিধানসভা স্ট্যান্ডিং কমিটির মিটিং থাকার জন্য তিনি ব্যস্ত থাকবেন। আগামীকাল অর্থাৎ 11 তারিখ থেকে তিনি কিন্তু যেতে পারবেন ভবানী ভবনে, এবং যে সিআইডি আধিকারিকরা রয়েছেন তাদের সাথে কথা বলতে পারবেন। সব মিলে বলা যেতে পারে পবন সিং এর তরফ থেকে তার যে আইনজীবী তার তরফ থেকে ইতিমধ্যে একটি নোটিশ দেওয়া হয়েছে সিআইডি আধিকারিকদের যে আগামীকাল থেকে তিনি ফ্রি থাকবেন, অর্থাৎ তিনি ফাঁকা থাকবেন। তাকে যদি যখন ডাকবেন ভবানী ভবনে তিনি কিন্তু সহযোগিতা করবেন বলেও তিনি জানিয়েছেন। একদমই ধন্যবাদ জানাবো শুভজিৎ সিং, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো, পবন সিং তিনি আজও হাজিরা এড়ালেন, এবং এর আগেও আমরা দেখেছি একাধিকবার তাকে ডাকা হলেও তিনি হাজিরা দেননি, এবং আজ যেমনটা তিনি বলেছেন বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির বৈঠকে থাকার জন্য গড় হাজির তিনি। টেন্ডার দুর্নীতি মামলায় এর আগেও একাধিকবার তলব করা হয়েছিল পবন সিংকে, কিন্তু তিনি তলব করা হলেও তিনি এড়িয়ে যান। প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা মেদিনীপুর মেডিকেলে। সন্তান প্রসবের পরেই মৃত্যু হয় ওই মহিলার। চিকিৎসায় গাফিলতির অভিযোগ মৃতার পরিবারের। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা। প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। উত্তেজনা, এবং যেমনটা জানা যাচ্ছে চিকিৎসায় গাফিলতির অভিযোগ হচ্ছে মৃতার পরিবার। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আপনার মিসেস, আপনার স্ত্রী চিকিৎসায় গাফিলতির অভিযোগ মৃতার পরিবারের। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা। চিকিৎসায় গাফিলতির জেরেই
প্রসূতির মৃত্যু হয়েছে, আর প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে। সঞ্জীব দাস আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সঞ্জীব, পরিবারের তরফে কি অভিযোগ করা হচ্ছে, হাসপাতাল কর্তৃপক্ষই বা কি বলছে? আসলে যেটা জানা যাচ্ছে যে পরিবার সূত্রে জানা যাচ্ছে যে ওরা অভিযোগ করছে যে এখানে যে অক্সিজেনটা দেওয়া হয়েছিল, বিশেষ করে অক্সিজেন স্লাইনটা যে দেওয়া হয়েছিল, সেই স্লাইনটা এক্সপায়ার ডেটের স্লাইন দেওয়া হয়েছিল, মূলত তার সেই কারণেই প্রসূতির মৃত্যু হয়েছে এবং জুনিয়র ডাক্তার দিয়ে অপারেশনটা করা হয়েছিল প্রসূতি, যার ফলে ব্লিডিং হচ্ছিল, তারপর এবং এরপরে প্রসূতি আজকে সকালে মৃত্যু হয়। এবং আরেকটা বলে রাখি যে এই স্লাইন যে দেওয়া হয়েছিল সেটা আরো 5 জনকে গতকাল 5 জন অসুস্থ হয়ে গেছিল এই স্লাইনটা দেওয়ার পর, কারণ ওই স্লাইনের অভিযোগ যে এক্সপায়ার ডেটের স্লাইন দেওয়া হয়েছে, সেই জন্যই এরা অসুস্থ হয়ে গেছে এবং তার ফলে আজকে এই প্রসূতির মৃত্যু হয়েছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে হাসপাতাল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো মুখ খুলতে চাইছে না। শাশ্বতী, ধন্যবাদ তোমায়। বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও বিজেপি ও তৃণমূল পরিচালিত পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি কর্ণপাত করেনি। এক প্রকার বাধ্য হয়েই খাল পারাপারের জন্য অস্থায়ী রাস্তা তৈরির কাজে এবার হাত লাগালেন গ্রামবাসীরা। চাঁদা তুললেন নিজেরাই। আদিবাসী অধ্যুষিত গ্রাম দুটিতে 50 থেকে 60টি পরিবারের বাস। গ্রাম দুটির মাঝ বরাবর চলে গিয়েছে স্থানীয় একটি খাল এবং সেই খাল দিয়েই সাধারণ মানুষজন পারাপার করেন। এবার সকলেই এই খাল তৈরির কাজে হাত লাগালেন, কারণ প্রশাসনকে বারবার জানিয়েও কোনো রকম কোনো সুরাহা মেলেনি। বিষ্ণুপুর ও সোনামুখী হাসপাতালে যেতে খালের ওপর 1 হাঁটু জল পেরিয়েই পারাপার করতে হয়। মফিজুল হোতা রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। মফিজুল, ঠিক কি অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা? প্রশাসনকে জানিয়েও কোনো রকম সুরাহা না মেলায় শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দারাই কাজে নেমে পড়লেন। দেখো, বিজেপি পরিচালিত মানিকবাজার পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণশোল গ্রামের 2টি পাড়া রয়েছে, রায়পাড়া এবং আদিবাসী পাড়া। এই 2টি পাড়াকে যদি যাতায়াত করতে হয়, সোনামুখী সহ বিষ্ণুপুর বিভিন্ন এলাকায় যদি যাতায়াত করতে হয়, এই খালের ওপর দিয়ে পারাপার করতে হয়। কিন্তু দীর্ঘবার স্থানীয় পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিকে জানিয়েও তারা কোনো সুরাহা পায়নি। বাধ্য হয়ে এলাকার মানুষরা নিজেরা কালেকশন করে নিজেরা ব্যক্তিগত টাকা দিয়ে অস্থায়ী রাস্তা তৈরি করলেন। এটাও স্থায়ীভাবে নয়, কেননা বর্ষার জলেরই ওই রাস্তা আবার জলের তলায় চলে যাবে। এখন মানুষ কিছুটা সুরাহা পাওয়ার জন্যই নিজেদের উদ্যোগে এই রাস্তা তৈরি করলেন। কিন্তু আমরা পঞ্চায়েত প্রধানের সাথেও কথা বলেছিলাম, তিনি জানাচ্ছেন যে আমরা এটা বারবার বিডিওকে জানিয়েছি, এটা দীর্ঘদিনের সমস্যা, আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান করতে, এমনটাই জানা গেছে। ধন্যবাদ তোমায়। আমরা এখন সরকারকে দায়ী করব, আমরা কাকে দায়ী করব? পঞ্চায়েতকে জানিয়েছি, এমএলএ সাহেবকে জানিয়েছি, আমরা সবাইকে জানিয়েছি, কিন্তু আমাদের কেউ হাত বাড়িয়ে দেয়নি। কিন্তু বর্ষা পড়ে গেলে আরো সেই সমস্যার মধ্যেই ধরুন পড়ে যাব। এটা তো ধরো সাময়িক কিছুদিনের জন্য, বর্ষা নেমে গেলে কি এটা থাকবে? জঙ্গলের জল চারদিক থেকে আসে, তাহলে কি করে থাকবে? এই সামান্য আমরা 2টো পাইপ ছিল, কোনোরকম করে ম্যানেজ করে আমরা 2টো পাইপ লাগিয়েছি আপাতত। এই বিগত 50-60 বছরের সমস্যা, এটা আমি দেখেও এসেছি। তো ওখানে যে সমস্যা আছে সেটা নিয়ে আমার পঞ্চায়েতেও এসছে, সেই প্রপোজাল আমি ভিডিওতে ফরওয়ার্ডও করেছি, আমার কাছে সেই কপিও আছে। সমিতি তো কথা হয়েছে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। তো যে বড় বাজেটের হওয়ার জন্য সেটা আমরা এখান থেকে করে নিতে পারছি না। যদি পঞ্চায়েত যে খবরে নজর রাখবো, যাত্রীকে মারধরের অভিযোগ মত্ত টিকিট পরীক্ষকের বিরুদ্ধে। অমৃতসর কাটিহার এক্সপ্রেসে যাত্রীর সঙ্গেই মদ খান টিকিট পরীক্ষক। মত্ত যাত্রী টিকিট পরীক্ষককে মারলে পাল্টা চড়াও হন যাত্রীদের। অভিযোগের ভিত্তিতেই বরখাস্ত করা হয়েছে। অমৃতসর কাটিহার এক্সপ্রেসে যাত্রীর সঙ্গেই মদ খান টিকিট পরীক্ষক। মত্ত যাত্রী টিকিট পরীক্ষককে মারলে পাল্টা চড়াও হন টিকিট। অঙ্কুর ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। অঙ্কুরদা, ঠিক কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ উঠছে?
দেখো, যেটা জানতে পারা যাচ্ছে যে এই অমৃতসর কাটিহার যে এক্সপ্রেস রয়েছিল, সেই এক্সপ্রেসে একজন যাত্রী ট্রাক চালক তিনি পেশায়, সেই তাজউদ্দিন তিনি ট্রেনে উঠেছিলেন এবং সেখানে তিনি টিকিট পরীক্ষক এবং যে কোচ অ্যাটেন্ডেন্ট থাকেন তাদের সঙ্গে তিনি মদ খাচ্ছিলেন, যেটা প্রত্যক্ষদর্শী যাত্রীরা যেটা জানাচ্ছেন। এবং সেই প্রত্যক্ষদর্শী যাত্রীদের বক্তব্য যে ওই টিকিট পরীক্ষকের এবং কোচ অ্যাটেন্ডেন্টের সঙ্গে তাজউদ্দিন তিনি মদ খাচ্ছিলেন। তারপরে ওই তাজউদ্দিন উপস্থিত যে সমস্ত অন্যান্য মহিলা যাত্রীরা ছিলেন তাদের সঙ্গে তিনি অশালীন আচরণ করেন। সেই অশালীন আচরণে বাধা দেন টিটি এবং কোচ অ্যাটেন্ডেন্ট। তারপরেই দুজনের টিটি যিনি ছিলেন টিকিট পরীক্ষক, তার উপর হামলা করে ট্রাক চালক ওই যাত্রী ট্রাক চালক হামলা চালানোর পরেই যেটা আমরা জানতে পারছি যে ওই টিকিট পরীক্ষক এবং কোচ অ্যাটেন্ডেন্ট দুজনে মিলে ওই যাত্রীর ওপর হামলা চালায়, তাকে মাটিতে ঠেলে মারতে থাকে। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। বেধড়ক মারধর করা হয় তাকে এবং বেধড়ক মারধর করার ফলে তারপরে অবশ্য পুলিশ এসে ঘটনার সামাল দেয়। এই ঘটনার প্রেক্ষিতে যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে ওই দুই কোচ অ্যাটেন্ডেন্টের বিরুদ্ধে পদক্ষেপ করেছে রেলওয়ে। কোচ অ্যাটেন্ডেন্টকে বরখাস্ত করা হয়েছে, তাছাড়া তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। ওই যাত্রীরা ওই যিনি অপর যাত্রী ছিলেন ট্রাক চালক তার বিরুদ্ধেও মামলা দায়ের করেছে, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশের কাছে। গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে রেলওয়ের পক্ষ থেকে। ধন্যবাদ অঙ্কুরদা। अरे नहीं है तो क्या बताएगा, भागेगा नहीं तुम, भागेगा। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।